গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্থ মিস্ট্রি। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন নোটিফিকেশন অল করুন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করা যাক, লেটস গো। হ্যালো বন্ধুরা, প্রতিদিন প্রায় 10 লাখেরও বেশি ফ্লাইট এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া করে থাকে। আমাদের ইন্ডিয়াতে প্রায় 70 থেকে 80 হাজার ফ্লাইট এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া করে থাকে। অ্যানালাইসিস করে দেখা গেছে যে আকাশযাত্রা সব থেকে সেফ ট্রান্সপোর্টেশন সিস্টেম। বাকি ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলি মিডিয়াম পর্যায়ে হয়ে থাকে, বাস, ট্রেন, শিপ ইত্যাদি পদ্ধতিতে যেমন বেশি যানবাহন চলাচল করে থাকে, তেমনই মৃত্যুর সম্ভাবনাও খুব বেশি হয়ে থাকে। ধরুন আপনি কোথাও কাজে যাচ্ছেন, আপনার গাড়ির ফুয়েল শেষ। এটি আপনার কাছে মনে হতে পারে খুব বড় একটি প্রবলেম, কিন্তু ভাবুন তো, একটি উড়োজাহাজ 41,000 ফিট উপরে উঠছে, হঠাৎ তার ফুয়েল শেষ। এটির কাছে আপনার সমস্যা কিছুই নয়। ঠিক এমনটাই হয়েছিল 1983 সালে এয়ার কানাডা ফ্লাইট 133A। 23 জুন 1983 সালে সকালে ফ্লাইটটি এডমন্ড থেকে মন্ট্রিয়ালে চলে আসে। মন্ট্রিয়ালে পৌঁছানোর পরে ফ্লাইট মেম্বাররা তাদের নিজেদের ডিউটি এক্সচেঞ্জ করে ফেলে। রবার্ট পেয়ারসন এর ফলে ডিউটিতে যোগদান করেন, যার ছিল 15,000 ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা। এভিয়েশন কোম্পানি তাদের অভিজ্ঞতা ঘন্টাতে রেকর্ড করে থাকেন। সেই সময় থাকতো যে কোনো পাইলটের কাছে 15,000 ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা। তার সাথে সহকারী হিসাবে প্লেন ওড়াতে আসেন ফার্স্ট অফিসার মায়াস কোয়ান্টাল, যার ছিল কেবলমাত্র 7,000 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা। বন্ধুরা, আগে থেকে জেনে নিন, এয়ার কানাডা তখন তাদের সিস্টেম আপডেট করতে শুরু করে। এই প্লেন দুর্ঘটনার সবথেকে বড় কারণ হলো এই আপডেট। সেই সময় 767 প্লেনে নতুন ইম্পেরিয়াল সিস্টেম আপডেট করা হয়েছিল, কিন্তু বাকিগুলোতে পুরানো মেজারমেন্ট সিস্টেমই বিদ্যমান ছিল। তাই রিফুয়েলিং টিম 2,23,000 কিলো ফুয়েল ভরতে ভুলে যান। 2,23,000 কিলো ফুয়েলের বদলে 2,23,000 পাউন্ড ফুয়েল তারা ভর্তি করেছিল, যা তার অর্ধেক পরিমাণ। ফ্লাইট ক্রু একটা ভুল করেছিল যে তারা টেক অফ করার আগে ফুয়েল লেভেল চেক করেনি এবং রিফুয়েলিং টিমকে কনফার্মেশন দিয়ে দিয়েছিল। এই সিগন্যালটি তারা টেক অফ করার কিছুক্ষণ পরেই দেখতে পায় এবং কিছুক্ষণ পরেই বাম ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছিল। এবং তারা যখন এটির খবর পায় তখন প্লেনটি মধ্য রাস্তায় এবং সব থেকে কাছে ছিল ছোট্ট একটি এয়ারপোর্ট। ফ্লাইট ক্যাপ্টেন ভেবেছিল তারা সেখানেই ল্যান্ড করতে পারবে এবং বাম ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ডান ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। যখন পাইলট এটি জানতে পারে তখন প্লেন মাটি থেকে প্রায় 41,000 ফুট উপরে। প্লেনে যে ইলেকট্রিসিটি পাওয়া যায় সেটি এই টারবাইন ঘোরার ফলেই উৎপন্ন হয়, কিন্তু সেই দুটি টারবাইন গতিশীল বায়ুর ফলেই ঘুরছিল, যা প্লেনের ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের জন্য যথেষ্ট ছিল না, যার ফলে ককপিটে খুব কম পরিমাণ ইলেকট্রিসিটি মজুদ ছিল, যা পুরো মনিটর সিস্টেমে ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে অক্ষম ছিল। ফলে অনেক মনিটরিং সিস্টেম বন্ধ হতে শুরু করেছিল। ক্যাপ্টেন এবং ফার্স্ট ফ্লাইট অফিসার সিদ্ধান্ত নিতে থাকেন যে এখন কি করবেন, কারণ প্লেনের ক্রু এবং 60 জন প্যাসেঞ্জারের জীবন তাদের হাতেই ছিল। তারা প্রথমে বোয়িং 767 অপারেটিং ম্যানুয়াল খুলে দেখতে থাকেন যে দুই ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরে কি করার উপায় আছে। অনেক খোঁজার পরে তারা জানতে পারে যে ম্যানুয়াল সিস্টেমে এরকম কিছুই নেই। দিনের আগে এমনটা কখনোই ঘটেনি, আর ম্যানুয়াল তৈরি করা টিম এমনটা কখনোই ভাবেনি যে এমনটা কখনো হবে, এবং তারা ঠিক করে প্লেনটি সুপার সিরিয়াসভাবে ল্যান্ডিং করবে। ইলেকট্রিসিটি না থাকার কারণে প্লেনে কোনো ইন্ডিকেটারই কাজ করছিল না, যার ফলে বোঝার কোনো উপায় ছিল না যে প্লেনটা কত উচ্চতায় এবং কত গতিবেগে নিচের দিকে যাচ্ছে। তখন ক্যাপ্টেন তার সম্পূর্ণ অভিজ্ঞতা দিয়ে প্লেনটি নিচের দিকে নামাতে শুরু করেন। ক্যাপ্টেন 400 কিমি পার আওয়ার গতিতে প্লেনটিকে নিচের দিকে নামাচ্ছিল। ফার্স্ট অফিসার ক্যালকুলেট করতে থাকে যে বিনা প্যাকে
তারা নিচের দিকে নামতে পারবে কিনা। প্লেনে মজুত করা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট আর এয়ার ট্রাফিক কন্ট্রোল টিম বিজনেস ক্যালকুলেট করার পরে জানতে পারে যে প্লেন প্রচণ্ড গতিবেগে নিচের দিকে ধেয়ে আসছে আর খুব কম সময়ের মধ্যে এটি মাটি স্পর্শ করবে। আর এই কন্ডিশনে প্লেনটি দিয়াগো এমার্জেন্সি স্পটের উপর পৌঁছতে পারবে। তখনই ফার্স্ট অফিসারের মনে পড়ে তার এয়ারফোর্স ভ্রে গ্রিমলিয়েট কথা, যা সেই স্থানের পাশেই অবস্থিত ছিল। ক্যাপ্টেন পিয়ারসন এবং এয়ার ট্রাফিক টিম ক্যালকুলেট করে যে তারা সেখানে পৌঁছতে পারবে, কিন্তু তারা এটা জানতো না সেই বেসটি এখন রেস ট্র্যাকে পরিণত হয়েছে। প্লেনটি রেস ট্র্যাকে ল্যান্ডিং করানো কোনো ব্যাপারই নয় যদি সেটি খালি থাকতো, কিন্তু সেই রেস ট্র্যাকটিতে একটি রেস চলছিল এবং পুরো স্টেডিয়াম দর্শক দ্বারা পরিপূর্ণ ছিল, কিন্তু পাশেই ছিল ব্রেক ট্র্যাক যা পুরোপুরিভাবে খালি ছিল। কিন্তু এটা অনেক বিপজ্জনক। ক্যাপ্টেন ওখানেই ল্যান্ডিং করানোর জন্য ভেবে ফেলেন। প্লেনের ল্যান্ডিং গিয়ার গ্র্যাভিটি ড্রপ করার কারণে বাইরে বার হয়ে যায়, কিন্তু এই রিস্ক নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু আগে টারবাইন ঘোরা বন্ধ করার ফলে প্লেনটি ইলেকট্রিক সাপ্লাই হচ্ছিল না, তাই অন্ধকারের জন্য দেখতে অসুবিধা হচ্ছিল। কিন্তু স্টেডিয়ামের দর্শকরা বুঝতে পারছিল না যে তাদের উপর কী বিপদ ঘনিয়ে আসছে। দ্বিতীয় ফ্রন্ট হুইল, যাকে নজ হুইল বলা হয়ে থাকে, যা গ্র্যাভিটি ড্রপ হওয়ার কারণে ঠিকভাবে লক হতে পারছিল না। তিনি যখন এটা শোনেন তখন বাতাসের ফলে টারবাইন ঘুরছিল, ফলে কিছুটা ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছিল, যার ফলে হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেম কাজ করছিল। কিন্তু নিচে আসার ফলে ব্লেড খুব আস্তে আস্তে ঘুরতে থাকে, যার ফলে হাইড্রোলিক স্টিয়ারিং ঠিকভাবে কাজ করছিল না, ফলে প্লেনটি কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে পড়ে। এত কিছুর পরেও দুইটি ভালো কিছু হয়েছিল, ফলে অনেক মানুষের জীবনও বেঁচে গিয়েছিল। প্রথমে নোজ হুইল ঠিকভাবে কাজ করছিল না। যখন প্লেন মাটিকে স্পর্শ করে তখন ক্যাপ্টেন পিয়ারসন ফোর্স ও ব্রেক লাগিয়ে দেয়, তার ফলে নোজ হুইল ভিতরে ঢুকে যায় আর প্লেনের সামনের অংশ মাটিকে আঘাত করে আর একটা বড় বাউন্স দিয়ে মাটিতে ঘর্ষণ খেতে খেতে যেতে থাকে। আর এই ঘর্ষণের ফলে প্লেনের স্পিড অনেকটা কমে যায়। যদি ফ্রন্ট হুইল লক হয়ে থাকতো, প্লেন এত তাড়াতাড়ি এত স্পিড কমাতে পারতো না, যার ফলে প্লেনটি দর্শকদের উপরে আঘাত আনতো, আরও হাজার হাজার দর্শকের প্রাণ নাশ হতো। তাছাড়াও ক্যাপ্টেন পিছনের চাকার ডান ব্রেক লাগিয়ে ল্যান্ডিং গিয়ার ভেঙে দেয়, যার ফলে প্লেনের আরেকটি অংশ মাটিকে স্পর্শ করে। এতে প্লেনটি আরও বেশি ঘর্ষণ খেতে থাকে এবং তাড়াতাড়ি থেমে যায়। ফুয়েল ফুরিয়ে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরেও 17 মিনিট পরে প্লেনটি মাটিতে ল্যান্ডিং করাতে সক্ষম হয়। এই দুর্ঘটনায় তেমন কারোরই কোনো ক্ষতি হয়নি, তাই ক্যাপ্টেন পিয়ারসনকে 6 মাসের জন্য ডেমো করা হয় আর ফার্স্ট অফিসারকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয় এবং তাদের আউটস্ট্যান্ডিং এয়ারম্যানশিপ সম্মান দেওয়া হয়, কারণ এত কিছুর পরেও তারা প্লেনকে সেই সালামত ল্যান্ডিং করাতে পেরেছিল। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো।